হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের 3 নম্বর সেট নিয়ে। ফাউন্ডেশন জিকে সেটের 3 নম্বর সেট নিয়ে আলোচনা করা হবে। এর আগে দুটো সেট যারা এখনো পর্যন্ত দেখোনি দেখে নেবে, কারণ দুটো ছিল ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে, দুটো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের হবে জেনারেল সায়েন্সের উপরে। যে প্রশ্নগুলি তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে সামনে যেসব এক্সামগুলো তোমরা দেবে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি, এছাড়াও গ্রাম পঞ্চায়েত, এইসব পরীক্ষাগুলোর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটি প্রশ্ন খুবই বাছাই করে বানানো হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথমে দেখো, আজকের জেনারেল সায়েন্সের সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হবে। যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো বাছাই করে বানিয়েছি। দেখো, প্রথম যে পয়েন্টটা আছে, 1898 সালে ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তারপরে আছে সালোক সংশ্লেষ একটি উপচিতিমূলক বিক্রিয়া বা প্রক্রিয়া। এর ঠিক অপোজিটে আছে শ্বসন, সেটা নেক্সট ডেতে আমি আলোচনা করব। সেখানে আমি বলবো শ্বসন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন এর ঠিক বিপরীতে রয়েছে শ্বসন, সেটা একটি অপচিতি বিক্রিয়া, এটা মনে রাখবে। সালোক সংশ্লেষে ব্যবহৃত হয় কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক, ক্লোরোফিল, জল। এই চারটি উপাদান সালোক সংশ্লেষ পদ্ধতির জন্য ব্যবহৃত হয়। সালোক সংশ্লেষ ভালো হয় কোন তাপমাত্রায়? দেখে রাখো, 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায়। সালোক সংশ্লেষের প্রধান শক্তি কি? এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রধান যে শক্তিটি প্রয়োজন সেটা হচ্ছে সূর্যালোক বা সূর্য। এই প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় মেন গুরুত্বপূর্ণ যে কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে এই পদ্ধতির মাধ্যমে। ক্লোরোফিল না থাকায় উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয় না। দেখো, এই পয়েন্টটা তোমরা আগে দেখে রাখো, তারপরে আমি বলবো সালোক সংশ্লেষ কোন অঙ্গে বা উদ্ভিদের কোন অংশে এটি হয়। প্রথমে দেখলে যে মূলে এটি হয় না, কারণ এখানে ক্লোরোফিল থাকে না। তাহলে এর থেকে প্রমাণিত যে আমাদের সালোক সংশ্লেষের জন্য অবশ্যই ক্লোরোফিলটা খুবই গুরুত্বপূর্ণ। গুলঞ্চের আত্তীকরণ মূল ও অর্কিডের সবুজ বায়বীয় মূল সালোক সংশ্লেষ করতে পারে। দেখো, শুধুমাত্র এখানে ব্যতিক্রম কি আছে? গুলঞ্চের আত্তীকরণ মূল। এর আগেই আমরা পড়েছি যে উদ্ভিদের মূলে হয় না, বাট একটা ব্যতিক্রম হচ্ছে গুলঞ্চের আত্তীকরণ মূল আর অর্কিডের সবুজ বায়বীয় মূলে সালোক সংশ্লেষ হতে পারে। তাহলে এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা ব্যতিক্রমী প্রশ্ন। পরের প্রশ্ন, উদ্ভিদ দেহে পাতার মেসোফিল কলার ক্লোরোফিল যুক্ত অংশে সালোক সংশ্লেষ সংঘটিত হয়। তাহলে বোঝা গেল পাতাতে সালোক সংশ্লেষ মেনলি হয়। সেখানে কোন কলাটি কাজে লাগে? মেসোফিল কলা, আর ক্লোরোফিল যুক্ত অংশে অবশ্যই। পরের প্রশ্নে, পরের টপিকে যাওয়ার আগে বলে রাখি, যারা চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেতে চাও, তার পিডিএফ পেতে চাও, তারা অবশ্যই আমাকে জানাবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। সেখানে একটি চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ ক্লাসের জন্য স্পেশাল গ্রুপ রয়েছে, সেখানে তোমাদের জয়েন করা হবে। জয়েন করার জন্য তোমাদের খুব একটা বেশি পেড করতে হবে না, সামান্য কিছু মূল্যের বিনিময়ে তোমরা এই ক্লাসটা পেতে পারো। তাহলে যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে টেলিগ্রাম চ্যানেলে। পরের প্রশ্ন হচ্ছে, পাতার ঊর্ধ্ব ত্বক ও নিম্ন ত্বকের মধ্যে অবস্থিত ক্লোরোফিল যুক্ত কলাকে মেসোফিল কলা বলা হয়। তাহলে পাতার কোন অংশটিকে মেসোফিল কলা বলা হয়? দেখো, ক্লোরোফিল যুক্ত কলা আর ঊর্ধ্ব ত্বক ও নিম্ন ত্বকের মধ্যে অবস্থান করছে মেসোফিল কলা, পাতার ঊর্ধ্ব ত্বক ও নিম্ন ত্বকের মধ্যে। সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কোষ অঙ্গাণুর নাম কি? প্রয়োজনীয় কোষ অঙ্গাণু, দেখো এই কিন্তু টার্ম গুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে। কোনটা কোষ অঙ্গাণু, কোনটা পাতার বিভিন্ন কলার নাম বলছে, এগুলো কিন্তু মনে রাখবে, কারণ প্রত্যেকটা একে অপরের সঙ্গে রিলেটেড। যখন এক্সামে এসে যাবে তখন প্রত্যেকটা অপশনই থেকে যেতে পারে, তখন তোমরা ডাউট হবে, এবং ডাউট হওয়া মানেই তোমরা যদি না ক্লিয়ার থাকো এই টপিকটি সম্বন্ধে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাহলে ভালো করে এই চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো করতে থাকো। আমি প্রত্যেকটি সাবজেক্টের উপরেই তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো এবং রেগুলারই নিয়ে আসবো। রেগুলার নিয়ে আসার চেষ্টা করি, তোমরা শুধু একটু সাপোর্ট করো। না সাপোর্ট করলে আমরা প্রতিদিন ক্লাস নিয়ে আসতে পারছি না। তোমরা একটু সাপোর্ট করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো।
পরের পয়েন্ট হচ্ছে এটি সাধারণত সূর্যালোকের উপস্থিতিতে দিনের বেলায় সংঘটিত হয়। একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দিনের বেলায় সংঘটিত হয়, কারণ এখানে তো মেনলি তোমাদের সূর্যালোক প্রয়োজন, আর সূর্যালোক একমাত্র দিনের বেলায় পাওয়া যায়, তাহলে সূর্যালোকের জন্য দিনের বেলায় সংঘটিত হয়। বাট এখন তোমাদের কৃত্রিম উপায়েও এখন সালোক সংশ্লেষ সংঘটিত হয়, এটাও মাথায় রাখবে। কিন্তু প্রাকৃতিক ভাবে যদি বলা হয় তাহলে দিনের বেলায় সংঘটিত হয়, কৃত্রিমটা হতে পারে। সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী দুটি কোএনজাইমের নাম কি? এনএডিপি আর এডিপি, এটা হচ্ছে দুটো কোএনজাইমের নাম। হাইড্রোজেন গ্রাহক যৌগ এনএডিপি কে বলা হয় হিল বিকারক, তাহলে এটাও পরীক্ষায় এসে পারে, হিল বিকারক কোন এনজাইমকে বলা হয়? হয়ে যাবে এনএডিপি, আর এটা হচ্ছে হাইড্রোজেন গ্রাহক যৌগ। তাহলে এই পয়েন্টটাও মনে রাখবে, এটা হাইড্রোজেন গ্রাহক যৌগ। প্রত্যেকটি লাইনের মধ্যে তোমরা দেখবে দুটো তিনটে করে প্রশ্ন ঢুকে আছে, তোমরা শুধু লাইনগুলো ভালো করে পড়বে। ফসফোরাইলেশনের ফলে এটিপি তৈরি হয়। এটিপি কোথা থেকে তৈরি হয়? ফসফোরাইলেশনের মাধ্যমে। পরের পয়েন্ট হচ্ছে সালোক সংশ্লেষে গ্লুকোজ, জল ও অক্সিজেন তৈরি হয়। তাহলে আমরা তো দেখলাম কি কি উপাদান ব্যবহৃত হয় সালোক সংশ্লেষের জন্য। এবার দেখছি যে কি কি উৎপন্ন হয় এই প্রক্রিয়াতে গ্লুকোজ, জল, অক্সিজেন এটি তৈরি হয়। পরের পয়েন্ট দেখো, গ্লুকোজের প্রাথমিক উপাদান কি? কার্বন। এই কার্বনের উৎস কোথায়? কার্বনের উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। হাইড্রোজেন হচ্ছে এর উপাদান, এটির উৎস কোথায়? জল। আর অক্সিজেনের উৎস কোথায়? কার্বন ডাই অক্সাইড। এই তিনটে মনে রাখবে, কোথায় থেকে কোনটি উৎপন্ন হচ্ছে। এই গ্লুকোজ যে রয়েছে, গ্লুকোজের কোনটা কোথা থেকে উৎপন্ন? গ্লুকোজের মধ্যে আমরা দেখব যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তিনটেই রয়েছে, তাই আমাদের মনে রাখতে হবে কোনটা কার উৎস। এই সাথে সাথে আরেকটা পয়েন্ট জেনে রাখা যাক, এই গ্লুকোজ কথাটা যখন আসলো এই সংকেতটাও তাহলে জেনে রাখি, C6H12O6, তাহলে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এটা ভালো করে মনে রাখবে, এই সংকেতটাও জেনে রাখা জরুরি। সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থের নাম কি? প্রথম স্থায়ী পদার্থ হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস এর আগেই বলে দিয়েছি। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে জল। ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়। তাহলে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয় কোথায়? ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। উদ্ভিদের পাতা সবুজ হয় কেন? কারণ এতে ক্লোরোফিল থাকে বলে। ক্লোরোফিল অণুতে কোন খনিজ মৌল থাকে? এটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম। পরাশ্রয়ী উদ্ভিদ অর্কিড আর রাসনা, এই উদ্ভিদের জলীয় বাষ্প শোষণকারী কলার নাম কি? ভেলামেন। কেবলমাত্র ক্লোরোফিল যুক্ত এককোষী প্রাণী ইউগ্লিনা ও ক্লাইসেমিবা সালোক সংশ্লেষ করতে পারে। এই লাইনটার মাধ্যমে তোমরা কি জানতে পারলে? কেবলমাত্র বলেছে, কারণ প্রাণীদের দেহে মূলত সালোক সংশ্লেষ সংঘটিত হয় না, বাট ক্লোরোফিল যুক্ত এককোষী প্রাণী ইউগ্লিনা আর ক্লাইসেমিবাতে সেই ব্যতিক্রমটা দেখা যায়, এদের দেহে সালোক সংশ্লেষ সংঘটিত হয়। অধিকাংশ প্রাণী অক্ষম এই সালোক সংশ্লেষের ক্ষেত্রে। পরের প্রশ্ন কি আছে? ক্লোরোবিয়াম ক্রোমাসিয়াম নামক ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করতে পারে। ক্লোরোবিয়াম ও ক্রোমাসিয়াম। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের নাম কি? ইস্ট। বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে প্রথম লক্ষ্য করেন যে সালোক সংশ্লেষে দুটি দশা, আলোক দশা ও অন্ধকার দশা। বোঝা গেল সালোক সংশ্লেষে তাহলে কটা দশা হয়ে যাবে? আলোক দশা ও অন্ধকার দশা, এই দুটি দশা। ব্ল্যাকম্যান দশার অপর নাম কি? ব্ল্যাকম্যান দশার অপর নাম হচ্ছে অন্ধকার দশা। অন্ধকার দশা কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে, এটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে ঘটে। কেলভিন চক্র ঘটে কোথায়? কেলভিন চক্র ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে, কেলভিন চক্র ঘটে। এবার দেখো অন্ধকার দশায় উৎপন্ন হয় কি? অন্ধকার দশা উৎপন্ন হয় গ্লুকোজ। আলোক দশা ঘটে কোথায়? আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে। অন্ধকার দশা স্ট্রোমা আর আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। আলোক দশায় জলের অণু ভেঙে যাওয়ার ঘটনাকে কি বলা হয়?
আলোক দশা, এটাও খেয়াল রাখবে, আলোক দশাতে এটা হয়। আর এই জলের অণু ভেঙে যাওয়ার ঘটনাকে বলা হয় ফটোলিসিস। পরের প্রশ্ন হচ্ছে, সালোক সংশ্লেষে গ্লুকোজ শ্বেতসার বা স্টার্চে পরিণত হয়। তাহলে দেখো গ্লুকোজ, আমরা একটু আগে গ্লুকোজ সম্বন্ধে বলেছি, গ্লুকোজ শ্বেতসার বা স্টার্চে পরিণত হয় সালোক সংশ্লেষের মাধ্যমে। ভোরবেলা ও গোধূলির সময়ে, ভোরবেলা এবং গোধূলির সময়, গোধূলি বলতে জানো সন্ধে এবং সন্ধ্যের বিকেল এবং সন্ধ্যের মাঝামাঝি সময়ে, এটা হচ্ছে গোধূলি। এই সময়টাতে সালোক সংশ্লেষ ও শ্বসনের হার সমান হয়। উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টকে খাদ্য তৈরির কারখানা বলা হয়। খাদ্য তৈরির কারখানা বলা হয় উদ্ভিদের ক্লোরোপ্লাস্টকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের ঘাটতি ও শ্বসন প্রক্রিয়ায় তা পূরণ হয়। কার্বন ডাই অক্সাইডের ঘাটতি হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এবং শ্বসন প্রক্রিয়ায় তা পূরণ হয়ে যায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারক পদার্থ কি? কার্বন ডাই অক্সাইড, এবং বিজারক পদার্থ জল। C4 উদ্ভিদ কি? C4 উদ্ভিদ হচ্ছে আখ ও ভুট্টা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। C3 উদ্ভিদ কি? C3 উদ্ভিদ হচ্ছে আম, জাম ও কাঁঠাল। পাতায় ক্লোরোসিস রোগ হয় কিসের অভাবে? নাইট্রোজেন, লৌহ ও ম্যাগনেসিয়াম মৌলের অভাবের জন্য পাতায় ক্লোরোসিস রোগ দেখা যায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পরিত্যক্ত অক্সিজেন ও গৃহীত কার্বন ডাই অক্সাইডের পরিমাণের অনুপাতকে কি বলা হয়? সালোক সংশ্লেষের হার বা পিকিউ বলা হয়। দেখো যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন মেনলি তোমাদের এই এক্সাম গুলোর জন্য, আমি কিন্তু ঠিক সেই প্রশ্নগুলোই তোমাদের করাচ্ছি। হিউজ প্রশ্ন করে লাভ নেই, তাতে তোমাদেরই ব্রেনটা পাজলড হয়ে যাবে। তোমরা এত প্রশ্ন কিভাবে করবে, বা এগুলো তো শুধুমাত্র করলে হবে না, এগুলো রিভিশনও করতে হবে। তাই যেগুলো করবে একদম এক্সাম ওরিয়েন্টেড সেরকম প্রশ্নই তোমরা রেডি করবে। পরের পয়েন্ট কি দেখো, সালোক সংশ্লেষে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। গুরুত্বপূর্ণ একটা লাইন। সালোক সংশ্লেষ একটি আলোক রাসায়নিক বিক্রিয়া। আলোক রাসায়নিক বিক্রিয়া। 1 গ্রাম অণু গ্লুকোজে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 686 কিলো ক্যালোরি শক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয়। 686 কিলো ক্যালোরি। এটিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি উৎপন্ন হয়, এটা আগেই বলে দিয়েছি। আর এটিপির ফুল ফর্মটাও দেখে নিলে। এডিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। দুটো ফুল ফর্ম কিন্তু এক্সামে আসতে পারে, স্পেলিং গুলো ভালো করে দেখে রাখবে। সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলা হয়। তাহলে অঙ্গার আত্তীকরণ পদ্ধতি বলা হয় সালোক সংশ্লেষকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি লাল ও নীল আলোতে ভালো হয়। তাহলে লাল ও নীল আলোতে ভালো হয়, এবং এদের তরঙ্গ দৈর্ঘ্য গুলো একটু মনে রাখবে, 650 থেকে 760, আর নীল আলোর হচ্ছে 430 থেকে 470 মিমি তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে লাল ও নীল যদি দুটো অপশনে থাকে তখন কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে লাল, এটা খেয়াল রাখবে। বাট যদি না থাকে লালটা, তাহলে ফার্স্ট অপরচুনিটি পাবে নীল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে এরকম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তাহলে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি পুরানো বন্ধুরা তোমরা নোটিফিকেশন পাচ্ছ না, এরকম প্রবলেম হচ্ছে, তারা কিন্তু পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, তাহলে সবার প্রথমে তোমাদের নোটিফিকেশনটি পেয়ে যাবে। এবং আমার এই ক্লাসটা প্রতিদিন সন্ধ্যে 6টার সময় হয়, খেয়াল রাখবে, প্রতিদিন সন্ধ্যে 6টার সময় হয়। এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা জয়েন করোনি এখনো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, কারণ প্রতিদিন রাত 9টার সময় তোমাদেরকে কুইজ ক্লাস করানো হয় আমার কম্পিটিটিভ এক্সাম গাইড চ্যানেলে। শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।